আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কি করবে আওয়ামী লীগ। আজকে আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছি। কি করবে আওয়ামী লীগ? সারা দেশে মোটামুটি ১৩ নভেম্বর ঘিরে যে একটি অস্থিরতা চলছে আমরা দেখছি, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, সেই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতিও জোরদার করা হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। একটি আলোচনাও আছে যে আসলে কি ঘটতে যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটি উদ্বেগ আমরা দেখছি যে ১৩ নভেম্বর ঘিরে কোনো ধরনের নাশকতার ধরন ঘটবে কিনা। ধন্যবাদ আপনাকে। আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে, রাজ্জাকি ভাইকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা। দেখেন, যে ঘটনাগুলি ঘটছে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলবো। কারণ ধরেন গুপ্ত হত্যা, গুপ্ত আক্রমণ, গুপ্ত সন্ত্রাস, এটা ২-৩ জনে করতে পারে। এটা তো হাজার হাজার লোক লাগে না, একই লোক ঘুরে ঘুরে। আবার এও ঠিক যে নির্বাচনের সময়ে পরাশক্তিগুলো কিন্তু বাংলাদেশের উপরে ভর করে। আমি আগেও লিখেছি যুগান্তরে, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ এখন কিন্তু বড় আকারে ফাঁদে পড়ছে। সুতরাং এখানে যে ওই অন্য শক্তি, এই যে বোমা হামলা, ধরেন বাসে আগুন দিছে, ড্রাইভার ঘুমায় আছে, মারা গেছে, এটা যে অন্য শক্তি এটা মারতেছে না, এটারও কিন্তু গ্যারান্টি নেই। অন্য কোনো পরাশক্তির মাধ্যমে ইনফ্লুয়েন্সে, পৃষ্ঠপোষকতায় হয়তো আক্রমণ হতে পারে, এটা হবে। কারণ যতই বলেন আওয়ামী লীগ তো একটা বড় দল ছিল, হয়তো তাদের স্ট্র্যাটেজিক কারণে আমি বলবো যে এই যে আন্দোলনটা হচ্ছিল, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, অর্থাৎ বিসিএস দেব, সরকারি চাকরিতে অমুক কোটা এই বেশি, অমুক কোটা কম। ধরেন ফার্স্ট পর্যায়ে আমি ৪-৫টা লেখা লিখেছি, এর উপরে লিখেছি। আমি 7টা স্টেপ বের করছি, 7টা স্টেপে যদি শেখ হাসিনা কথা বলতো তাহলে সমাধান হয়ে যেত। কিন্তু এই আন্দোলনটা তার ইগো, তার স্বৈরাচারী মনোভাব, একতন্ত্র, এর কাছে আমি কোনো আলোচনা করব না। গুলি চালাও, এই করো, সেই করো, এটা দমন করো। অর্থাৎ এইটা যদি বিজয়ী হয় আন্দোলন, তাহলে তো দাবি আরও আসবে, সে শুনতে রাজি না, স্বৈরাচার যা চালছে। তখন আন্দোলনের শেষ পর্যায়ে এসে দাবি উঠলো যে ফেসিবাদের বিলোপ চাই। এই জায়গায় পলিটিক্সটা এক দফায় চলে আসলো, এক দফায়। তো তার মানে প্রতি শব্দ তো আপনার গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, মানবিক বাংলাদেশ, যেভাবেই করেন, এটা তো এই দাবিগুলো, এটার বিকল্প, এটা ফেসিবাদের বিলোপ মানে পরিষ্কারভাবে একটা গণতান্ত্রিক সরকার দেশ চাই আমরা। এখন ধরেন সেই ফেসিবাদী বলেন, প্রধানমন্ত্রীর মামলা, সাবেক ওই ফেসিবাদ প্রধানমন্ত্রী, তার মামলার রায় হবে, ডেট আছে, ঘোষণা করা হবে, কবে রায় হবে। তো এটা তো তাদের জন্য একটা কারণ। আপনাকে খেয়াল করতে হবে, এই শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, ভারতীয় রাষ্ট্র তাকে শেল্টার দিয়েছে। কারণ সংসদীয় কমিটি বসে, বিজেপি, কংগ্রেস, আরও দল বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। এখন সে কোথায় রাখছে, কেমন রাখছে, তাও বোঝা মুশকিল। আবার দেখেন, তাকে অ্যালাউ করছে 3টা মিডিয়াতে, অনলাইনে সে কিন্তু দিয়েছে, সাক্ষাৎকার দিয়েছে। সেখানে সাক্ষাৎকারে সে নিজেকে দোষী মনে করে নাই। সে মনে করছে যে আমি একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, আমি তাদের দমন করছি। যার যার বাহিনী, যার যার তার ম্যানুয়াল আছে, তাদের সার্ভিস আছে, রুল আছে, তারা গুলি করছে, মানুষ হত্যা করছে, তারা দেয়। ব্যাপারটা হচ্ছে যে সে কিন্তু আংশিক স্বীকার করেছে যে তোমরা এটা দমন করো। এখন পুলিশ তার নিয়ম মানে নেই, হয়তো মানছে। পরিস্থিতিটা এমন করেছিল। এখন যেটা হচ্ছে যে ধরেন আপনার সামনে নির্বাচন, এরপরে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে বা আরও 3 জনের বিরুদ্ধে রায় হবে। রায়ে যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা করে গেছে, সেই রায়েই বিচার হচ্ছে। বরঞ্চ এটাকে আরও রিস্ক করা হয়েছে এবং ট্রাইব্যুনালের রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন, আপনাদের বদৌলতে এটা সম্প্রচার করা হচ্ছে। এখানে আইনে তো কোনো ব্যত্যয় ঘটতেছে না, আবার রাজসাক্ষীও এটা পাওয়া গেছে। তার পক্ষে কোনো উকিল দায় নাই, সরকার উকিলও নিযুক্ত করছে। এবং আর্গুমেন্ট যেটা আইনের বেসিসে, উনি একজন সিনিয়র লয়ার, আইনে যেটুকু সাপোর্ট পাওয়ার তিনি পাচ্ছেন। কিন্তু ভারত তো এটাকে ভালোভাবে নিচ্ছে না।
কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় প্রায় 30টা কম বেশি 30টা চুক্তি এবং সমঝোতার স্বাক্ষর। সম্প্রতি ভারতে একটি হামলার কথা আপনি নিশ্চয়ই জানেন, সেখানে বাংলাদেশকে দায়ী করা হয়েছে ভারতের পক্ষ থেকে। বলেন তো দেখি, বাংলাদেশের সন্ত্রাসী কোনদিন দিল্লি যায় সন্ত্রাস বা কাছে সরকার জি এটি কাছে নাই জানিয়েছে, জায়গা। জি। ভারত তো আমাদের 3 পাশে আছে, এতে দিল্লি যাবে কেন আক্রমণ করতে? বলেন, এটা একটা লজিক। আর বিপদটা হলো যে পাকিস্তানও আবার বলছে এ ব্যাপারে, পাকিস্তানের একটা বাহিনী বলছে না যে তারাও করবে। পাকিস্তানের ট্যাগিং ভারতের সাথে এইটা পাল্টা ট্যাগিং বারবার আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ছিল না। এক সময় ছিল শেখ হাসিনা থাকার সময়, যে 7 সিস্টারের লোকরা যারা স্বাধীনতাকামী, যারা যুদ্ধ করতেছে বঞ্চিত, তারা বাংলাদেশে ট্রেনিং পায়, বাংলাদেশে আশ্রয় নেয় ইত্যাদি। অনুপ চেটিয়া তো আমাদের জেলে ছিল, তাকে তো ভারত বা শেখ হাসিনা ফেরত দিছে না? ফেরত দিছে। তো এখন আমাদের শেখ হাসিনা কেউ তো, সে গণহত্যার বিচার হচ্ছে, তো তাকে তো ফেরত চাইছে, দিচ্ছে না। বন্দি মনোনয় যে চুক্তি আছে, সেই চুক্তিতে একটা ধারা আছে, সেটা হচ্ছে যে দেশে আশ্রয় নিবে সেই দেশ মনে করে রাজনৈতিক বিবেচনায় তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে সেই দেশ ফেরত নাও দিতে পারে। হ্যাঁ, এই ক্লজ একটা, সেই ক্লজের বদলতে তাকে ফেরত দিবে না। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনাকে তারা ফেরত দিবে না, এবং যতদিন শেখ হাসিনা ভারতে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। জি আজিজ ভাই, আপনার কাছে আসবো আমি। এই পর্যায়ে আমি আবু হেনা রাজ্জাকের কাছে আসতে চাই। সার্বিক পরিস্থিতি দেখে কি মনে হয়, আসলে অস্থিতিশীলতার মানে সৃষ্টির কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র চলছে কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে আর আমার সিনিয়র ভাই এবং সহ আলোচক আজিজ ভাই, আমার শুভেচ্ছা এবং 21-এর টিভির দর্শক শ্রোতা। আসলে দেখেন, আমরা ইনফ্যাক্ট দেখেন, আমরা 5ই আগস্ট যেখানে ছিলাম আজকে মনে আমরা সেই জায়গাটাই এখনো আছি। কেন? অনেক আলাপ হয়েছিল, সংস্কার, বিচার, ঐক্যমত্য, নানান বিষয় নিয়ে এসে, কিন্তু এখন পর্যন্ত জাস্ট কিছুই কিন্তু কমপ্লিট হয় নাই। তাহলে আমরা সেই জায়গাটাই পড়ে আছি যদি আপনি ওইভাবে যান। তার ভিতরে কালকে লকডাউন, আওয়ামী লীগের তরফ থেকে লকডাউন দেওয়া হয়েছে। লকডাউন মানে কি? লকডাউন মানে সিম্পল, আপনি ঘরে বসে থাকবেন। করোনার সময় যেমন লকডাউন দিচ্ছে, এটা হলো ইন্ডিয়ান ভাষা, আমাদের হলো হরতাল। যাই হোক, আমাদের বাসায় হরতাল, আমরা তো হরতালে তাও তো বেরোইছি। আর কিন্তু লকডাউন শব্দের অর্থ হলো যে আপনি নিজ ঘরে নিরাপদে থাকেন। যেমন করোনার সময় কিন্তু লকডাউন দেওয়া হইতো, একান্তই যদি প্রয়োজন না হয় বের হবেন না, বিষয়টা এরকম। এখন কিছু গ্রাউন্ড টানছে। আমি একটা ইন্টারভিউতে দেখতেছিলাম, একজন সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলছেন কি কারণে তারা লকডাউন দিচ্ছেন। তারা বলছেন যে লকডাউন মানে হচ্ছে বাসায় থাকবেন নিরাপদে। তার মানে আপনি বাসার বাইরে নিরাপদ রাখতেছেন না, মানে ইউ আর থ্রোয়িং এ চ্যালেঞ্জ যে আপনার বাইরে বেরোলে নিরাপদ না। এই যে নিরাপদ না, এটা কে অনিরাপদ কে করলো? তাহলে তারা করবে, গেল এক। 2, তার গ্রাউন্ড কি? সেকেন্ড গ্রাউন্ড, অনেক শ্রমিক নাকি, লক্ষ লক্ষ শ্রমিক নাকি বেকার হয়ে গেছে, অনেক মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি যে সিম্পল যুক্তি দেই, এই সরকার 15 মাস যেটা আছে, তার আগে তো 16 বছর তারা ছিল, তার আগে একটা টার্মে আরও 5 বছর ছিল, তার আগে আরেকটা সরকার ছিল নির্বাচিত, তাহলে মোটামুটি 30 বছর তারা ছিলেন। তারা যদি খালি শ্রমিকদের চাকরি দিতেই থাকতেন তাহলে তো শ্রমিক খুঁজে পাওয়ার কথা না। মানে 14 মাসে বেকার হয়ে গেল লক্ষ লক্ষ শ্রমিক। বেকার থাকা মানে শ্রমিক খুঁজে পাওয়ারই কথা না। যদি 30টা বছর আপনারা খালি নিয়োগ দিতে পারতেন, মানে এত উন্নয়ন করতেছে, কতগুলো ভেগ টার্ম আছে যেটা ব্যবহার করে রাজনীতির ভিতরে। 3 নম্বর আসেন, আপনি বলেন তো সত্যি করে, আজিজ ভাই বলবে, নির্বাচিত সরকার যখন আমাদের ক্ষমতায় ছিল, কোন সময় আমরা দেখি নাই যে ঈদের আগে বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিক মাঠে নামে নাই? দেখেন, বলেন দেখছি কিনা? প্রতি বছরই আন্দোলন হয়েছে, অথচ গার্মেন্টসের মালিক অভাব, এই সেই ব্যাংকের টাকা দেয় না, সিঙ্গাপুরে শপিং করে। ট্রেডিশনালি মানে কর্পোরেটরাই এই দেশটাকে নিয়ন্ত্রণ করে। শ্রমিক, এই গ্যাদারিংয়ের সময় শ্রমিক লাগে, রাম শাম যদুমধু এক্সওয়াইজেড জব্বার কবির লাগে, কিন্তু এগুলো শেষ হওয়ার পর কিন্তু এদেরকে আর লাগে না। তো এই যে কথাগুলো বলে ভেগ টার্ম। 3 নম্বর আসেন, এই যে লকডাউন দিল, সব রাজনৈতিক দল মিলে তো তাদেরকে সরাইছে, প্রত্যেকে তাই বলে। যদি তাই হয়, সরাইছিলাম কেন আমরা? তারা অপরাধের কারণে। সেই অপরাধ ব্যাখ্যার দরকার নেই, সবাই জানে। এখন তাইলে রাজনৈতিক দল কি স্টেটমেন্ট দিছে যে আপনাদের কোনো অধিকার নাই এই লকডাউন দেওয়ার? কেউ কি বলছে? আপনি পাইছেন কোন স্টেটমেন্ট?
যে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো না সেটি বলেনি, কিন্তু প্রতিহত করার জন্য তারা রাজপথে থাকার একটি ঘোষণা দিয়েছে। প্রতিহত করতে কি মারামারি করতে যাবেন? সেটি আমি আপনার কাছে জানতে তার আগে তো চাচ্ছিলাম আমার একটা স্টেটমেন্ট দরকার, যে সবাই একটা জয়েন্ট স্টেটমেন্ট হওয়া দরকার কতগুলো বেসিক পয়েন্টে। আমরা যেমন তারাই ছিলাম একত্র হয়ে, এখন আমি আর আজিজ ভাই আপনি যদি বলি চলেন আমার একটা ফোরামে একটা বক্তব্য, আমি আশা করি দিবে সবাই, কারণ আমরা আপনাদেরকে তারাই ছিলাম। আপনি আমার ঘরে নিরাপদ, ঘরে যে নিরাপদ ঘরে থাকতে বলতেছেন, এতে আমার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে না? আপনি কি মঙ্গল করতেছেন তাইলে? এই যে অমঙ্গলটা, এটা তো প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। 4 নম্বর আসেন, এই যে ককটেল ফুটায় বলা হচ্ছে, আমি অতীতে দেখছি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার উপর ককটেল ফুটায়। কেন ফুটায়? তখন ফুটায় দমানের জন্য, যে এইগুলো দমাইতে হবে, এই দমনের জন্য আমার ক্ষমতায় থাকতে হবে, মানে জঙ্গিবাদ দমন করতে হবে, ওইটা দমন করতে হবে, ওইগুলি ফোটে ওই হয় আর দমন করে ক্ষমতায় থাকার জন্য। আর ক্ষমতায় থেকে চলে গেলে আবার ওইগুলা করে আমরা নাই বলে এটা হয়। তার মানে এই ককটেল থাকবে। এখন এই ককটেলটা এতদিন পরে আসলো কেন? 3 মাস পরে তো এই সরকার চলে যাবে নির্বাচন করে। আজকে পর্যন্ত দিয়ে সব রাজনৈতিক দল তাই বলতেছে যে নির্বাচন হবে। আই এম শিওর প্রতিটা রাজনৈতিক দল অনিশ্চয়তার মধ্যে আছে, তারা নিশ্চিত না যে নির্বাচন হবে। কেন নিশ্চিত না? যমুনার সামনে যদি বসে থাকে যে আমরা বসছি এখানে, কথার কথা বললো না 5 দফা দাবি নিয়ে যে বসতেছে, দাবি না আমার না পর্যন্ত, দাবি না আমার না, দাবি 16 তারিখের মধ্যে দাবি না মানলে 16 তারিখ থেকেই তারা যমুনার সামনে অবস্থান কর্মসূচি। দাবিগুলা কি? পিআর পদ্ধতি, জাতীয় পার্টি 14টা বন্ধ করা, লেভেল প্লেইং ফিল্ড, তারপরে কি গণভোট, এই সব বিষয় তো আছে। জুলাই সনদ গণভোট রিলেটেড। আচ্ছা, এই দাবিগুলো তো আছে। তাহলে এই যে দাবিগুলো করতেছে 16 তারিখ থেকে, তাতে অন্য কোনো রাজনৈতিক দল বা অন্যরা কি বলতেছে লেভেল প্লেইং ফিল্ড আছে, তোমার দাবি অযৌক্তিক? পিআর পদ্ধতির কথা হয় নাই নিম্নকক্ষ আনলেই কিন্তু আবার জুলাই সনদ চলে আসে, কারণ আমার প্রচলিত নিয়মে তো কোনো নিম্নকক্ষ নাই। তাহলে পিআর পদ্ধতি সিদ্ধান্ত হয় নাই। কোনো দল কি বলছে যে পিআর পদ্ধতি হবে না নির্বাচন, তোমাদের এই দাবি অবৈধ? বলে নাই তো, বলছে না তো। তারপরে লেভেল প্লেইং ফিল্ড আছে, তোমরা বলতেছো সঠিক না। আর তারা বলবে যে পুলিশের ডিআইজি পালায় গেছে 10 দিন আগে, 1 মাস আগে জেনারেল সাহেব পালায় যায়, তাহলে প্রশাসন কিভাবে ঠিক থাকে? তাহলে এই যে জিনিসগুলাই আমরা তো একত্র হইতে পারি নাই। তাহলে এই যে দাবি নিয়ে বসবে, আপনার প্রতিটা জিনিস তো কাউন্টার দিতে হবে। তো আপনি জামাতের শহর কারা XYZ-রা বসবে এতগুলো দাবি নিয়ে, অন্যান্য রাজনৈতিক দল সেটারও তো প্রতিবাদ করে না। বীর দর্পে কেন বলতে পারেন না নির্বাচনের জন্য যখন মুখে ফেনা তুলতেছেন, তখন কেন বলতে পারতেছেন না যে লেভেল প্লেইং ফিল্ড আছে সুনিশ্চিত, এই প্রমাণ আমাদের কাছে আছে? সেটা কি কেউ হাজির করতে পারতেছে? না করতে বলে লেভেল প্লেইং ফিল্ড নাই। কেন নাই? আমি তো বললাম 2টা লোক পালাই গেছে এখনো। তাহলে আপনাকে তো জনগুলো তো, ইফ ইট ইজ এস্টাবলিশড যে লেভেল প্লেইং ফিল্ড নাই, তারপর আপনি নির্বাচন দিবেন কি হিসাবে, বা নির্বাচনে যাব কি হিসাবে? আমি বিষয়গুলো আপনাকে একদম পরিষ্কার করতে হবে। গতকালকে নাকি বাসে আগুন দিছে, আজকেও দিয়েছে দুপুরে 12:30 সময় দুপুরে দিছে, কিছুক্ষণ পর রমনা থানার সামনে একজন পুলিশের গাড়ি। সেটি বলছে যে সেটা আবার পরক্ষণে আমরা স্টেটমেন্ট পাইছি যে উপকমিশনার বলছে ডিএমপি যে মানে কাজের ত্রুটি ছিল। উত্তরা একটা গাড়ি পুড়ছে, সেখানে বলছে যান্ত্রিক ত্রুটি ছিল। ঠিক আছে, যান্ত্রিক ত্রুটির জন্য পড়লে সেটা ভিন্ন কথা, এমনিও তো জ্বলছে। 1 নম্বর। দুপুর 12:30টার দিকে মিরপুরে। 2 নম্বর আসেন, আমরা সবাই মোটামুটি কিন্তু দেখছি আপনার ইউনূস সাহেবের শুরু যখন হইল, তখন প্রশাসনের যে গ্যাপ আমরা দেখছি, তার থেকে কিঞ্চিত হলে তো প্রশাসন বাড়ছে এখন মাঠে, আগের চেয়ে তো বাড়ছে, এতে তো কোনো সন্দেহ নাই। তাহলে আপনি এই 12-13 মাস কোনো কিছু পুরল না, এখন পুড়তেছে কেন? আমার প্রশাসনের লোক বাড়তেছে, আবার পুড়তেছে। এই পোড়াপুরি হইলে তো আরো আগে পোড়াপুরি হওয়ার কথা। এই যে আজকে আওয়ামী লীগ লকডাউন ডাকছে যে তাদের 10,000 কর্মী গ্রেফতার হয়েছে বলতেছে, তারপরে তারা বলতেছে অনেক সাংবাদিক গ্রেফতার, মানে বিচারটাই সবচেয়ে বেশি। আমি দেখলাম বিবিসি বাংলায় স্টোরি করেছে, এখানে 2টা বিষয় খুবই আমার কাছে মনে হয়, যদি আওয়ামী লীগের লকডাউনের 2টা লক্ষ্য অন্যতম ইউনূস অপসারণ আর হলো বিচারে বাধা। এইটা আমার কাছে মনে হয়। কেন বলছি? ইউনূস অপসারণ তো 3 মাস পরে হয়ে যাবে, বিচারে বাধা তার মানে হচ্ছে কি, তারা ধরে নিছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি ইউনূস সাহেব থাকে, তাহলে বোধহয় বিচারের একটা জাজমেন্ট হয়ে যাবে।
আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তাহলে আপনাদের এত কিছু দরকার কি? বীর দর্পে মোকাবেলা করেন না, আপনাদের নির্দোষ থেকে থাকেন। প্রত্যেকটা লোকের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের সামনে দাঁড়ানো। কিন্তু আপনাদের টোটাল কর্মকাণ্ড নেগেটিভ। কি এটা কি রাজনীতি নেই? তো আপনার রাজনীতিটা কোথায়? আপনি লকডাউন আপনি হুমকি দিচ্ছেন একটা স্বাধীন দেশে, দেশের বাইরে বসে আপনি হুমকি দিচ্ছেন। তাহলে আপনি কি দেশপ্রেমিক নাকি না আপনি আইসা বসবেন? আর সবচেয়ে বড় কথা হলে আমি আবারও কথাটা রিপিট করতেছি, কেন লকডাউনের বিরুদ্ধে র্যান্ডম স্টেটমেন্ট আসতেছে না? কেন বিভিন্ন মিডিয়া, ইভেন মিডিয়াও তো কাজ করে। মিডিয়াও তো এখন মিডিয়ার লোকেরাও বলে আমরা আন্দোলন করেছি, অমুক করেছি, তমুক করেছি। যারা ওই সরকারের পক্ষে আসছিল তারা সব জেলে আছে, সাংবাদিকরা। তাহলে মিডিয়ারও তো র্যান্ডম কেন রিপোর্টিং হয় না? আমার যেটা সেখানেই আমার কষ্টটা। আমরা এখনো ইউনূস সাহেবকে তারা, আরে ইউনূস সাহেব তো চলেই যাবে, আমরা কেন? ধরেন আজকে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, আজকে যদি কল্পনাই করতে পারতেন না, যদি এরকম 16 বছর বিএনপি ক্ষমতায় থাইকা এই গুম খুন টুন কইরা চলে যাইতো, তাহলে আপনি দেখতেন যে এই মিডিয়ায় দেখতেন আপনি আয়নাঘরের কে কে ছিল তাদের নিয়ে দেখতেন পর্ব 1, পর্ব 2, পর্ব 3 প্রতিবেদন হইতো। বাংলাদেশের কোনো মিডিয়ায় তো আয়নাঘর নিয়ে, আয়নাঘরের ভিকটিম অন্তত 50 জন বাজারে আসছে, কাউকে কি নিয়ে কি কোনো প্রতিবেদন করা হচ্ছে? না, করা হয়েছে, তখনই করা হয়েছে। কি কথা, কি এই যে বসে বসে ইন্টারভিউ দিবে একান্ত। আচ্ছা, আয়নাঘরটা কেন হয়েছিল, ওখানে আপনি কেমনে ছিলেন, এই যে মানবতার যে বিষয়টা ছিল সেইটা কি এস্টাবলিশড হয়েছে? তা না হইয়া এস্টাবলিশড হইতেছে কে কন্ট্রাক্টরি করতে গিয়ে চুরি করছে, কে গিয়ে পাথর দেখতেছে, কে ঘুষ খাইতেছে। মানলাম অপরাধ, কিন্তু যেটা হওয়ার কথা ছিল আমরা দেখছি ওই সময় 16 বছরের মধ্যে এমনও দেখছি যে মৃত্যুদণ্ড হয়েছে XYZ 3-4 জনের। আমরা দেখতেছি নিউজ সন্ধ্যার সময় কি এই মাত্র জেলার ঢুকলেন, এই যে ম্যাজিস্ট্রেট সাহেব ঢুকলেন, তার সাথে শুনতাম ওই যে মেনিলা রোপে পাকা কলা মাখা হচ্ছে, কফিন বক্স ঢুকতেছে, টোটাল দেশ একটা বিনোদন দেখছে মৃত্যুদণ্ড নিয়ে। তো আমরা সেই 16 বছরের যে নির্যাতনের কোথায় কোন প্রতিবেদন আছে? এগুলো তো কইরেই তো শেষ করতে পারার কথা না। এখন কি হয়েছে, একদম ম্লান হয়ে গেছে ওই ঘটনাটা। ওই অতীতটা নাই, এখন অতীত আছে কোনটা, চলমান কোনটা? ইউনূস সাহেব কবে যাবে? আরে সে তো চলেই যাচ্ছে। আপনি নির্বাচনটা তো এনশিওর করতে পারতেছেন না। কোথায় রাজনৈতিক দলটা? কি এখনো এই লকডাউন নিয়ে কেউ কোনো কথা কেন বলতেন? কি রাইট আছে তার লকডাউন দেওয়ার? যখন সবাই আমরা মিলে তারাইছি, দ্যাট ইজ ভেরি পেইনফুল। জি, এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসি, যেটি সবচেয়ে বেশি নির্বাচনের কথা বারবার বলছিলেন রাজ্জাকি ভাই। আমরা গতকাল দেখেছি যে ইসলামী দলগুলো থেকে বলা হয়েছে যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে 26 সালে কোনো নির্বাচন হবে না। সে ব্যাপারে আসলে আজিজ ভাই কি মনে করেন? জামাত ইসলামও বলেছে জুলাই গণভোটের জন্য প্রয়োজনে নির্বাচনও পিছানো যাবে। এই কারণেই একটা ধারণা তৈরি হয়েছে জনমনে যে নির্বাচন হবে তো ফেব্রুয়ারিতে, এই ধারণাটা কিন্তু তৈরি হয়েছে। এবং আইন উপদেষ্টাও বলেছে যে কোনো মূল্যে নির্বাচন হবে। এই যে কোনো মূল্যে নির্বাচন হওয়া, নির্বাচন তো স্বাভাবিক হওয়ার কথা ছিল, যেহেতু এই ব্যাখ্যা, এই জন্য সন্দেহগুলো হচ্ছে। এবং এখন যে সন্ত্রাসগুলো যেগুলো আগুন টাগুন চলছে, এটা চলছে, আমার ধারণা এটা আরো বাড়বে। কেন আপনার ধারণা? যেটা আমার ধারণা হচ্ছে যে আমাদের নির্বাচনের আগে এক ফ্যাসিস্ট সরকার প্রধান সহ স্বরাষ্ট্র মন্ত্রী ছিল, তার সহ একটা রায় হবে, 5-6 জনের রায় হবে, এবং রায় তো বড় রায়ই হবে বোঝাই যাচ্ছে, কারণ রায় ইতিমধ্যে যা আমরা শুনেছি তাতে করে মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। সে রায় হবে এক, সামনে নির্বাচন, যেটা রাজ্যভাবে বলার চেষ্টা করলো, সেখানে তো আন্তর্জাতিক শক্তি ইনভলভ আছে আমার ধারণা। সেখানে একটা ফুটলে আর 5টা ফুটায় দেবে আরেকজন, এটা তো হবে, সে অশান্তি হবে। এই জন্য অভ্যুত্থানের শক্তিগুলো এই মুহূর্তে সবারই এক থাকা উচিত ছিল। কিন্তু সমস্যা একটাই, শুরুতে যেটা হয়েছে যে ঐক্যবদ্ধ কমিশন একটা হয়েছে, তারা সবাইকে সব ইস্যুতে এক করতে চায়, এই জায়গায় সমস্যাটা হয়েছে। বলেন তো সবার নীতি আদর্শ আলাদা, তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস আলাদা। এখন জুলাই সনদের আইনি ভিত্তি হবে কিভাবে? আইনি ভিত্তি হবে না, এটা নির্বাচনও হবে না। না, রাজ্জাকি ভাইয়ের কাছে ফর্মুলা আছে, উনি কয় আইনি সনদ ঠিক আছে, আইনি সনদ হবে। যেমন জামাত ইসলাম বলতেছে, ইসলামের জামাতের সাথে যারা আছে সবাই বলে যে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দিবে, প্রধান উপদেষ্টা আদেশ দিবে। আরে সংবিধান জীবিত। রাজ্জাকি ভাইকে আমি আগেও বলেছি, উনি তো বলে যে ইনুজ্জা বলে হেডি আইন, উনি বলে
বুঝছেন? তাহলে এখানে যুক্তি কি? আপনি বলেন এই যে ধরেন বিচার চাইছে, আরে বিচার রাজ্জাকি ভাই জিজ্ঞেস করেন, একটা বিচার শেষ হতে লাগবে 15 বছর। বিচার তো হচ্ছে, আস্তে করে গেলেও হচ্ছে, হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আরো জোরে হইতো। বিচার তো হচ্ছে, ইলেকশন দেওয়ার জন্য তো এই সরকার চেষ্টা চালাচ্ছে, এটা তো ঠিক। এখন অভ্যুত্থানের শক্তি এমন এমন উদ্ভট উদ্ভট দাবি করতেছে। সংবিধান অনুযায়ী যখন আপনারা ওত নেন তখন হুঁশ ছিল না যেটা ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে। এখন অভ্যুত্থান আপনারাই নাম দিয়েছেন অভ্যুত্থান, আপনার সংবিধান 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি রেফারেন্স নিলেন, নিয়ে ওত নিলেন, এখন সংবিধানে হাত দেন কি করে আপনারা? পলিটিক্যাল পার্টির কথা বলবো এবং সরকারের কথা বলবো, কেউ তো বুঝলো না যে এটাই সে এখানে ঠেকবে। আইনি ভিত্তি দিবে সংসদ, সংসদ নির্বাচনে গেলেই হয়। এখন একটা সব অভ্যুত্থানের শক্তিগুলা দেশটা ঠিক করতে, মেরামত করতে, ওই যে ফ্যাসিবাদের বিলুপের পরিবর্তে তাহলে কি হওয়া উচিত দেশটা? এই দেশটা কি কি সংস্কার করলে সংবিধান বা অন্য অন্য আরও কিছু সংস্কার করলে দেশটাকে আমরা ওই জায়গায় নিতে পারি, ওই জায়গায় একটা ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল। সেটাকে নিয়ে বিশ্বাসের সাথে সংসদে যাবে, সংসদ নির্বাচন করবে, সেটা এন্ডোর্স করবে, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু এখন জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, এগুলো তো সংবিধানে নাই, তাহলে এগুলো কি করবেন? জি, আপনার কাছে আবারও আসবো আজিজ ভাই। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তিটা আসলে কিভাবে হবে? ভাই এই কথাগুলো তো আমি অনেক দিন ধরে বলে আসতেছি। আজিজ ভাই কয় আমি সংবিধানের বাইরে বলি, উনি সংবিধানের ভিতরে বলছে। বিষয়টা আমি বলবো আজিজ ভাই, বিতর্ক আমরা না করে জাস্ট আমার কথাটা আপনি শুনে দেখেন, তারপরে ভুললে তারপরে আপনি জবাব দিয়েন। বিষয়টা হচ্ছে যে আপনি একটা কলেজের প্রিন্সিপাল, তা প্রিন্সিপাল হিসাবে যদি আপনার ওখানকার ডকুমেন্টে অথরিটি হিসাবে আপনার নামটা ওখানে না থাকে, আপনি কি সেই কলেজে ঢুকে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন? প্রিন্সিপাল হিসেবে তো আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে, একটা ডকুমেন্ট থাকতে হবে। এই কথা আবারও বলছি, এখনও বলছি, 3 জন লোক এখানে কথা বলতেছি, অন এয়ার চলে যাচ্ছে। ফর এক্সাম্পল, বাইরে যখন একটা লোক কথা বলে, তারটা কি অন এয়ারে যাবে? তাকে এই রুমটায় ঢুকতে হবে। আমি কাউকে ছোট করছি না, আমি খুব লজিক্যাল বলি। বাংলাদেশে কেউ চ্যালেঞ্জ করিনি, আমি টক শোতে চ্যালেঞ্জ করতে পারি। আর আমারটা যদি রং হইতো, এতদিনে বহু কিছু হইতো, কেউ রিড করতো, কেউ এটা করতো, সেই মামলা পর্যন্ত করতো। বিষয়টা হচ্ছে যে সংবিধানটার কথা বলতেছে, সেই সংবিধানটা বলা আছে শুধু প্রধানমন্ত্রীর কথা, নির্বাচিত প্রধানমন্ত্রী। তো নির্বাচিত প্রধানমন্ত্রী তো আমার এখানে নাই, কোনো প্রধানমন্ত্রী তো আমার নাই। তো ওই সংবিধান তো প্রধানমন্ত্রী অপারেট করে। কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা তো আছে, আমি প্রধানমন্ত্রীর ক্ষমতা তো প্রধান উপদেষ্টার আছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রধান উপদেষ্টাকে দিতে যাচ্ছেন কেন? সে তো ওটাই নিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে। সেটি ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রীর যে ক্ষমতাগুলো আছে সেটা তো নিশ্চিত তিনি আপনি সরকার প্রধান করতে পারেন। সরকার প্রধান হলে কি হয়? সরকার প্রধান হলে সে যা যা কাজ করণীয় সরকার প্রধান হিসাবে সবই সে করতে পারবে, সরকার প্রধান হিসাবে। আবার নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি, তিনিও সরকার প্রধান হিসাবে যা যা করণীয় করতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার অ্যাপয়েন্টমেন্ট তো অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। তা আমার অ্যাপয়েন্টমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে হলে তো আমি তো প্রধানমন্ত্রী না। এই যুক্তিটা আপনি আবার দিই, আমাকে যদি বলা হইতো এই যে আমি প্রধানমন্ত্রী হিসেবে ওত নিছি, তাহলে তো আমার মেয়াদ 29 পর্যন্ত। আমি তর্কের খাতিরে বলছি, আমার মেয়াদ কেউ ফিক্সড করে নাই, আমার মেয়াদ সংবিধানে নাই। আমার মেয়াদ, আরেকটা জিনিস মনে রাখেন, বারবার পরিষ্কারভাবে বলতেছি, আমার কথা না আপনার খুঁজে নিয়েন। বলাই হয়েছে 106-তে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট দিছে, সেখানে বলাই হয়েছে সাংবিধান কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম। এরকম কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম যখন হয়, তখন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া যেতে পারে অন্তর্বর্তীকালীন সময়ের জন্যে। এই যে কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম, কনস্টিটিউশন মানে সংবিধান, কনস্টিটিউশনাল মানে সাংবিধানিক, ভ্যাকুয়াম মানে শূন্যতা। শূন্যতা মানে কি? নাই। তার মানে অফিসিয়ালি সংবিধানটা নাই, মানে এই কার্যক্রম করার জন্য নাই। এই জন্য সরকারটা বসানোর পর তারপরে সে কি করতেছেন বলে না, ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ ইউনূস সাহেবের বসাইলো 106, তারপরে উনি টাইম টু টাইম যেটা করছেন সেটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি। অর্থাৎ এইটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি। আর তাকে বসাইছে রাষ্ট্র। রাষ্ট্র বলতে বিচারপতিরা প্রেসিডেন্টের একটা প্রপোজাল চাইছে, সেই মোতাবেক বসাইছে। এটা বিশ্বাস করেন, এটা আমি আইনজীবী হিসাবে নিজের গর্ববোধ করি। আমরা আলোচনা করি তো, তারা বলে যে ভাই এটা কারেক্ট,
কিন্তু আমাদের একটা জায়গায় যেতে হবে। বিষয়টা এইরকম, আপনি গোজামিল দিয়ে যেতে চাচ্ছেন, ভাই রাষ্ট্রে এটা চলে না। এবং এই সহজ কথাটাই আমি বলতেছি যে ইউনূস সাহেব যেটা করতেছেন সেটাই এখন সংবিধান। কেন সংবিধান মেনে নিচ্ছে তো সবাই। এবং বারবার আমি বলি, এই যে 7 মাস বসলো, প্রথম যখন বসা শুরু করলো, এই প্রশ্নটাকে রেজ করা উচিত ছিল না রাজনীতিবিদদের? এই অথর্ব ইউনূস সরকার, এনজিও সরকার যে আইসা তার নিজের স্বার্থ দেখতেছে, 666 কোটি টাকা মওকুফ করছে, সব বাদ দিলাম। আপনারা তখন বলতে পারলেন না আমরা কি টাইম নষ্ট করব? সংবিধান তো বলতেছে নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে, কোনো কারণে ব্যর্থ হলে আরো 90 দিন। আপনি বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ডক্টর ইউনূস নির্ভয়া আদেশে দিতে পারেন? সেটা তো আরেকটা প্রশ্ন আনলেন, আমি আগেরটা শেষ করে নিই। এই কথাটা কেউ রেজ করে নাই যে আপনার 180 দিনের সর্বোচ্চ নির্বাচন দেওয়া উচিত, নাহলে ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে, বলে নাই। কেন বলে নাই? বলতে পারেন নাই, তাদের ব্যর্থতা। এইবার আসেন জুলাই সনদের যে আইনি ভিত্তি কেন লাগবে? আপনার সংবিধানে গণভোট নাই, এটা সবাই বলে, আমিও একমত। সংবিধান মোতাবেক যেটা বললাম, ফেব্রুয়ারি 26-এতে নির্বাচন হবে, সেটাও সংবিধান পারমিট করে না, সংবিধানে নাই, মেয়াদ শেষ তার। ওইটাও সংবিধানে নাই, গণভোটও সংবিধানে নাই। তাইলে আছে কোনটা? আমরা ঐক্যমত্য কমিশন বা সংস্কারের করতে গিয়ে আমরা কি মানলাম? জুলাই সনদের জন্য গণভোট লাগবে। গণভোট কিন্তু সব দল মেনে নিছে, গণভোটটা তো মেনে নিছে। দিন তারিখ ক্ষণ নিয়ে ঝামেলা আছে, কিন্তু কেউ বলছে নির্বাচনের আগে, কেউ বলছে নির্বাচনের দিনে, আর তো কোনো পার্থক্য নাই। গণভোট সংবিধানে নাই, কিন্তু রাজনৈতিক দল মেনে নিছে। আমি রাজনীতির যে থিওরি, বাধ্য গণভোট হইতে। কখন হবে সেটা সেকেন্ড কোশ্চেন। গণভোট থেকে ফেরার কোনো পথই নাই কারো, কারণ আপনি এগ্রি করছেন যে আপনি গণভোট করবেন সারা দেশে 18 কোটি লোকের সামনে। যদি এই গণভোট না হয়, রাজনীতিবিদদের মানুষের উপর গণভোট না হওয়ার জন্য কিন্তু কারোর কোনো আপত্তি নেই, কিন্তু কবে হবে সেই সময়টা নিয়ে সেখানে তো আমি আসতেছি, ওইটি তো বলতেছি, গণভোট নিয়ে কারো আপত্তি নাই এবং এখন গণভোট থেকে সরতেও পারবেন না। কিন্তু এইটার পরে অনেকেই বলছেন সংবিধানে গণভোট নাই। আপনি বললে কিচ্ছু আসে যায় না, সংবিধানে নাই, কিন্তু আমরা যখন এগ্রি করছি করতে হবে। এখন আসেন টাইমটা কি? গণভোট যদি আপনি আগে করেন তাইলে জুলাই সনদের আইনি ভিত্তি হয়, আর আইনি ভিত্তি যখন হবে ওইটার, তখন জুলাই সনদের অধীনে নির্বাচনটা হবে। সেটাই হলো কৌশল। আর যদি একই দিনে হয় নির্বাচন এবং গণভোট, তাহলে আপনার নির্বাচনটা কোন সংবিধানে হচ্ছে? প্রশ্ন 1। 2, পৃথিবীতে যদি কেউ নজির দেখাইতে পারে যে একই দিনে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট হয়েছে, আমার জানা নাই। কেননা আপনি গণভোটটার পারপাস কি? তাইলে গণভোটটা হওয়ার পর জুলাই সনদ আইনি ভিত্তি পাবে, তার আলোকে নির্বাচন করবেন। আপনার সংসদ যদি হয়েই যায়, তারপরে গণভোটের রেজাল্টের এফেক্টটা কি? আমার তো সংসদ হয়ে গেছে। এই সমস্ত কৌশল করা মানে সাধারণ জনগণকে ধোঁকা দেয়া। এবং সবচেয়ে আপনাকে দেখতে হবে, এই জুলাই সনদ বলেন, গণভোট বলেন, রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর কি না, এটা যদি কেউ ব্যাখ্যা দিতে পারে, আমি আর এই জীবনে টকশোতে আসবো না। তাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে, হ্যাঁ, গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি দুইটাই রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর। আপনার দলের জন্য ক্ষতিকর কিচ্ছু আসে যায় না, সব দলের জন্য ক্ষতিকর হোক, কিচ্ছু আসে যায় না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, ব্যাখ্যা দেখ দুটা দল, বড় দল যে দুটো আছে, ব্যাখ্যা দেখ যে হ্যাঁ, এই গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর। তাহলে আমি প্রতিদিন এটা প্রচার করব। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর নয়, জনগণের জন্য ক্ষতিকর নয়, সেটা হতেই হবে। আর যদি না করেন, সেটা বিট্রে করা। আমরা এগুলি অভ্যস্ত, আমরা দেখে আসছি, 16 বছর টানা বিট্রে চলছে। একটু ব্রেক দিতে হবে আমাকে, নিশ্চয়ই সেই চ্যালেঞ্জের ব্যাপারে আজিজ ভাই কিছু হয়তো বলবেন, তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, এটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। 2024 সালের 5 আগস্টের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতি দিয়ে প্রতিহিংসার রাজনীতি না করার আহ্বান জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ তুলে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি সেই কথা আবার বলতে চাই, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি নিয়ে চলতে চাই। এরপর এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি। দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটি নিয়ে আমি এটার সম্পর্কে আমার মন্তব্য রেখে বলি। ধরেন তিনি বড় দলের মহাসচিব, আমি তার বক্তব্যের কাউন্টার দিচ্ছি না। আমি মনে করি কাল্পনিক মামলা এবং বিদ্বেষপূর্ণ মামলা কোনো দলের কোনো নাগরিকের বিরুদ্ধে হওয়া উচিত না। আওয়ামী লীগের অনেক নিরপরাধ লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে, শত শত বেনামি হয়েছে। কিন্তু এই মামলা কালচার তো বহু আগে থেকেই ছিল, এখন হবে না। অভ্যুত্থানের পরে কেন হবে? অভ্যুত্থানে তো আমাদের একটা মেসেজ দিছে, তো সেই মেসেজটা আমি লাস্ট মেসেজটাই ধরি, ফ্যাসিবাদের বিলোপ। ফ্যাসিবাদের বিলোপ যদি হয়ে থাকে সেখানে আইনের শাসন একটা মানবিক দেশ হবে না, মানবিক বাংলাদেশ আশা করতে পারি না, সুশাসন আশা করতে পারি না। সেখানে আমি কাল্পনিক আমরা করি, কিন্তু আশা অনুযায়ী তো আমরা দেখি না, হয় না। যেমন রাজ্জাকি ভাই বলছে, যে সব বলল না, এটার তো অনেকাংশে আমি একমত। যখন আপনার সেনানিবাসে গেলেন কেন? সেনাপ্রধান ডাকলেও হুড় করে সব চলে গেলেন। আবার তারা গাড়ি ভরে নিয়ে আসলো বঙ্গভবনে, হুড় করে আসলেন। আর তখন মাথায় ঢুকছে, হায় এটা এখন কেমনে ওত নিবে। দিছে একখান লিখে দিছে কি দিছে না প্রমাণ নাই। প্রমাণ নাই। 106 অনুচ্ছেদের মতামত দিছে হাইকোর্ট মতামত দিছে, সেটারও প্রমাণ নাই। তারা ওইটার রেফারেন্স দিয়ে ওত নিয়েছে। আমার বক্তব্য, ওখানে তো সব অভ্যুত্থানের শক্তি ছিল, তাদের মাথায় ঢোকে নাই। এটা রাষ্ট্র চালাবেন, এখানে ভ্যাকুয়াম তৈরি হবে, আপনি এটা বিবেচনা করবেন না। এখন ধরেন আপনি ওত যখন নিলেন, ওইটা কেন কল্পনা করলেন না যে গণভোট নাই, আইনি ভিত্তি দেওয়া যায় না আদেশে। গণভোট সংসদ থাকার সময় প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা কেউই দিতে পারে না। আদেশ দিবেন, এটা চ্যালেঞ্জ হবে এবং এটা অবৈধ, পরিষ্কার অবৈধ। তো আপনারা রাজনৈতিক দল বা ইনুস সাহেব আন্তর্জাতিক ব্যক্তি, ল স্টুডেন্ট, ছাত্র মাস্টার ছিল দুইটা, এখানে মাথায় ঢোকে নাই। উপদেষ্টা হয়েছে বুড়বুড়া উপদেশ, যা কইছে তোতা পাখির মতো পড়ে গেছেন। সংকটে তো ফেলাইছে রাজনৈতিকবিদরা এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। এরা কোথার থেকে কোনটা শুরু করবে, কোথার থেকে শুরু করবে না নাই। এটাকে আপনিই বলেন যে অভ্যুত্থান হয়েছে, এটা সত্য, একটা সরকার চলে গেছে। কিন্তু যদি বিপ্লব হয় তাহলে ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন ঘটলে তাহলে অভ্যুত্থান বলে। তারপরেও আমি বলছি, এখন যে এই যে ঐক্যমত করেন, সংস্কার একটা করেন, এর চাইতে ওটাকে অভ্যুত্থান নাম দিলে হতো না? সেনাবাহিনীর প্রধানের পিছে লেঙ্গুরের মতো না ঘুরিয়া আপনি শহীদ মিনারে যান, আমার বাড়ির সামনে এসে ওত নিতেন। একটা টোকাই ছড়ি একটা শ্রমিক দিয়ে ওত নিতেন, সমস্যা কি? পড়ে শোনায় দিত, পড়তে পারলেই হইলো। আমি পড়তে জানি, আমার তো হয়ে গেছে আর কি, হয়ে গেছে। তাহলে তো আপনাকে আইন কিছু করার নাই, আইনের ভিতর দিয়ে যাইতে হবে। আপনি অভ্যুত্থান ঘটলেন, জীবন গেল, এত শিশুর থেকে শুরু করে শ্রমিক অভ্যুত্থান করছে। সবচেয়ে বেশি জীবন দিচ্ছে হলো সাধারণ লোক। এই ছোট ছোট ব্যবসায়ী আছে, এগুলি মারা গেছে সবচেয়ে বেশি। আসছে না, কোন প্রফেশনের কার তো মারা গেছে। আপনারা একমত হতে পারেন না কেন? এই যে জুলাই সনদ বলেন, অমুক বলেন, সব তো রাষ্ট্র চালানোর জন্য, তাই না? আপনার অভ্যুত্থানের শক্তি এক করতে পারেন না। এখন আপনি দফা দিচ্ছেন, 5 দফা না দিলে আমরা ওই প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করে বয়ে থাকবো আজীবন। এটি কোন কথা? তখন লাঠি মারতে হবে না, সাউন্ড গ্রেনেড মারতে হবে না, টিয়ার গ্যাস মারতে হবে না? রাষ্ট্র ডিসিপ্লিন ঠিক করতে হলে আপনি শিক্ষকদের উপরে মারতে পারেন, গরম পানি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড।
এই সাউথ ইস্ট এশিয়া না, এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচাইতে শিক্ষকদের বেতন এবং বাজেট কম। আপনি তাদের উপরে কথা বলতে পারতেন, খুব বেশি করে একটা আপোষ করতে পারতেন। শিক্ষকদের উপরে সাউন্ড মানলেন, এখন মানেন এই যে 8 দল না কয় দল যাবে, এই যে অবৈধ, ওনারা অবশ্য বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন। ঘেরাও করা বা অবস্থান করা মানেই ঘেরাও করা। হ্যাঁ, পিছন দিয়ে খাওয়া আর একই কথা। অবস্থান করা, এক সময় যদি অবস্থান করতে থাকে তাহলে বল প্রয়োগ করতে হবে না সরকারকে। আইন শৃঙ্খলা বাহিনী আছে না সরকারের, তাদের তো ভ্যাকেট করতে হবে। প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করে বয়ে থাকবে, অবস্থান নিয়ে বয়ে থাকবে। হ্যাঁ, পুরো আপনি জানেন তো ঢাকা শহরে চেইন এফেক্ট, যে কোনো এক জায়গায় মিটিং করলে চেইন এফেক্ট, সারা ঢাকার শহর বন্ধ হয়ে যায়। আপনাকে ওখানে বন্ধ করতে হবে। আপনি আন্দোলন করতেছেন করেন, ওই যে পথযাত্রা অমুক টমক করছেন করেন, কিছু ভোগান্তি হয়েছে না, ওখানে অবস্থান 16 তারিখ থেকে যদি দাবি না মানা। হ্যাঁ, দাবি তো মানবে না, দাবি তো দ্বিমত। এই যে রাজ্জাকি ভাই একরকম করতেছে, আমি একরকম করতেছি, দুই মত একমত করবেন কি করে? অভ্যুত্থানের শক্তি দুইটা বলয়ে বিভক্ত হয়েছে, এবং একটা উত্তর একটা দক্ষিণ। এবং আইন উপদেষ্টা বলে দিছে যে সবার প্রত্যাশা পূরণ করে তারা একটা কিভাবে করবে? উত্তর আর দক্ষিণকে এক জায়গায় করা যাবে? তাহলে মানে কি হবে? কি এক উত্তর দক্ষিণ আমরা জানি যে এক হবে না, এক হওয়া যায় না, কিন্তু অভ্যুত্থানের শক্তি একটাই, ঐক্যবদ্ধ হতে হবে। তারা এগ্রি করতে হবে, রাষ্ট্রের জন্য এগ্রি করতে হবে, যেটার এখন আইনি ভিত্তি পাবে না। ঐক্যবদ্ধ থাকলো, আন্তরিক কল পরিষ্কার করে ঐক্যমত হতে হবে, যেটা সামনের সংসদে যারাই যায় তারা এটা পাশ করে দিবে। যেমন আমি আরেকটা উদাহরণ দেই, আপনি বলেন তো দেখি, আপনার 25শে আগস্ট আমি সেই পাকিস্তানের দেশ স্বাধীনতা ক্র্যাকডাউন হলো, 26 তারিখে দেশ স্বাধীনতার ঘোষণা হলো, আপনার সেই পরের বছরে যা 10ই এপ্রিল আম্র কাননে অস্থায়ী সরকার হলো, তারপরে আসে 72 সালে এসে সংবিধান হলো, এবং ওইটা এমএনএর সরকার ছিল, তাকে আগে এমপি বলা হতো না, এমএনএ, সেইটাকেই আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং এরপরে ওইটি সংসদ হলো, সবগুলো এন্ডোর্স করলো, হয়ে গেল। এটা হলো ঐক্যমত্যের ভিত্তিতে। এখন আপনি ঐক্যমত্য হতে পারেন কেন? কারণ একটাই, আমাকেই সরকারের ভাগ বেশি নিতে হবে, সুতরাং যত বলাবলি করে আমি সরকারের বেশি ভাগ নিতে পারি, এইটা চলতেছে। এখন তো রাজনীতি চলতেছে না, অভ্যুত্থান ভুলে গেছে সব, সুতরাং এখন পিটা দরকার, রীতিমতো পিটা দরকার। ওই যে কাকে পিটাবেন? পিটাবে যারা অবস্থান করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করবে। আপনি একদিকে ফ্যাসিস্টের জেল দিতেছেন পরিষ্কার, আর একদিকে আপনি ইলেকশনের সামনে যাবেন, বোম ফাটে অমুক ফাটে, আপনি যা অবস্থান করবেন, তা পিটাপিটি করলে তো সংঘাত আরো বাড়বে। সংঘাত বাড়বে না, তখন তাদের মুখের আহারকে অন্যরা খেয়ে যাবে। জি, আজিজ ভাই আপনার কাছে আসবো আমি, এই পর্যায়ে রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। অনেক কথা বলছিলেন আজিজ ভাই যে কথাটা বললো, পেটানো দরকার, আমি তর্কের খাতিরে ধরে নিলাম পিটানো দরকার, কিন্তু তার আগে প্রেক্ষাপটটা লাগবে। প্রেক্ষাপটটা কি? তারা বসছে কেন বা বসতে চাইছে কেন? এটা যেটা আগে বলে গেছে, দাবিগুলা কি? সংস্কার, বিচার, লেভেল প্লেইং ফিল্ড, তারপর আছে ওইটা তো বললামই, তারপর আছে জাতীয় পার্টি সহ কিছু দলের নিষিদ্ধ। পিটাবে কে? সরকার। পিটাবে সরকার। এই সরকার কিন্তু নির্বিকার। সরকারের ব্যাপারে ফুল স্টপ, মানে আপনি এর কাছ থেকে আর কিছু পাবেন না, কারণ আমরা যেটু দেখছি এতক্ষণ। মানে 16 তারিখে বসলেও পাবেন? আমার কাছে মনে হয় না তার কাছ থেকে কিছু পাবো। কেন বলছি? পেটানো দরকারটার তার আগে আরও তো রাজনৈতিক দল আছে, যে কথাটা আমি আবার খুব সুনির্দিষ্ট, খুব সূক্ষ্মভাবে বলছি, খেয়াল রেখেন। এখানে টকশো করতে আসে, কিন্তু একেবারে যে যা গয়রহ বলে যাব আমি তা নয়। লেভেল প্লেইং ফিল্ড আছে, এটা যদি অন্য দল এনশিওর করতে পারে, বলতে পারে তোমার দাবি অযৌক্তিক, লেভেল প্লেইং ফিল্ড আছে, কেউ এখনো বলেনি, বলতে পারলে আমি বলবো পিটানো দরকার। আমি জিনিসটা বুঝতে হবে আমার দাবিটা কি, লেভেল প্লেইং ফিল্ড। তো সবচেয়ে বড় দল বা আরও যারা আছে তারা বলুক না, ইট ইজ প্রুভড যে লেভেল প্লেইং ফিল্ড আছে, তোমার এটা প্রত্যাখ্যান। নাম্বার 2, সবাই মিলে যে আওয়ামী লীগকে তাড়ানো হইল বা ফ্যাসিস্ট সরকার যাকে বলি, কোনো সন্দেহ নাই যে নির্বাচনের মাধ্যমে, 3টা নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি তাদেরকে বৈধতা দিছে।
আওয়ামী লীগের নির্বাচনটা, এই আওয়ামী লীগেরকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এই বিচার না হওয়া পর্যন্ত। তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধ কিন্তু হয় নাই, পক্ষান্তরে সে তো দোষর। আপনি যদি বৈধতার প্রশ্ন দোষর, এই দাবিটা কি অযৌক্তিক? যেই করুক সেটার ব্যাপারে যদি বলতো ইয়েস আমরা ঐক্যমত্য হইলাম, তাকে নিষেধ করা হবে। থার্ড আসেন সংস্কার বিচার। আজিজ ভাই বলছে চলমান লম্বা সময় লাগবে। কী কারণে? কারণ এটা পার্টিকুলার বিচার, পার্টিকুলার কোর্টে হচ্ছে, এভরিডে হচ্ছে। একটা জাজমেন্ট 13 তারিখ ডেট দিবে, কালকে 13 তারিখ হয়তো ডেট দিবে, অমুক দিন রায়। তারপরে অ্যাপিলেট ডিভিশন একটা ফর্ম থাকে, সেই অ্যাপিলেট ডিভিশন যদি মামলাটা চলে যায়, টানা 2 মাস যদি মামলাটা চলে, কোনো ইস্যু না। তো আমরা যদি সব ঐক্যমত্য হই, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন, কথার কথা বলছি। এটা তো আমরা আরও আগে যে পরিস্থিতি হয়েছে, আপনি আমি কি বুঝি না? বিচারিক প্রক্রিয়া কি ব্যাহত হয় নাই? কিছু হয়েছে তো, কিন্তু সেটা যদি স্মুথলি করতে পারতো, তাহলে এতক্ষণে রায় হয়ে যেত। রায় হইলে আর একটা আপিল করেন, 1-1.5 মাসের ব্যাপার। কারণ টানা শুনবেন, কারণ এটা রাষ্ট্রের স্বার্থে দরকার, 18 কোটি লোকের পক্ষে দরকার। আজিজ ভাই আমি আপনি মিলে তারাইছি যাকে, তার বিরুদ্ধে দরকার। এটার জন্য বছরের পর বছর লাগবে। ইটস জাস্ট ভেগ টার্ম, যদিও মামলায় বছরের পর বছর লাগে, কিন্তু এটা তো স্পেশাল সিচুয়েশনে, স্পেশাল কোর্টে, স্পেশাল মামলা স্পেশালি করা হচ্ছে। সুতরাং এই মামলাটাই তো ডেইলি হবে, আইনের বিধানই আছে প্রতিদিন করার। কথার কথা বলছি, কিন্তু এগুলো খোরা অজুহাত। কিন্তু সব রাজনৈতিক দল যদি বলতে পারে যে ইয়েস লেভেল প্লেইং ফিল্ড আছে, জাতীয় পার্টির অধিকার নাই এবং বিচার রায় অলরেডি একটা হয়ে গেছে, তোমার বাড়ি যাও, তারপর যদি না যায় অবশ্যই পিটাই উঠায় দেওয়া দরকার। কিন্তু আপনার দাবিটা তো কোনো আশ্বাস পাচ্ছে না, এনশিওর হয়েছে কোনো দাবি। লেভেল প্লেইং বলুক, অন্যান্য রাজনৈতিক দল লেভেল প্লেইং আছে, পারে নাই। সুতরাং সেই হিসাবে আমি সমর্থন, ওই যে পিটে উঠে দেয়, কিসের গ্রাউন্ড? গ্রাউন্ডটা তো বলতে হবে আমার দাবিগুলো কি ফুলফিল হয়েছে, সেই জন্য আমি বলছি। তাহলে সরকারের পক্ষ থেকে মানে অবস্থান কর্মসূচি নিল, আপনার মনে হয় যে সরকারের আসলে কিছু সরকার নির্বিকার কেন সেটা বলছি, সরকার পারবে না কেন সেটা বলছি। আজিজ ভাই একটা কথা বলছে, আমি অ্যাকসেপ্ট করছি। 7 মাস ধরে যখন রাজনৈতিক দলরা বসলো আর সরকারও বসলো, সবাই মিলে কিন্তু ব্যর্থ, সবাই মিলে ব্যর্থ। তা সবাই মিলে ব্যর্থ হইলে ইউনূস সাহেব ব্যর্থ, কমপ্লিট ফুল স্টপ আমি বলে দিচ্ছি। কারণ এতদিন পরে এসে যেখানে দেখছে আপনি ওনার কাছ থেকে কিছু পাবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এবং সেটা আমি অনেক টকশোতে বলছি। এটুকু যদি মেনে নিতে পারেন তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যালাউ করেন, তাহলে তাকে সরাই দেন। তার কোনো ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম নাই, তার কিচ্ছু নাই, নাই তো, আমরা তো দেখতেছি নাই, কিন্তু সরাইতে পারতেছেন না। এখন ইউনূস সাহেব ফুল স্টপ। এইবার আসেন রাজনৈতিক দল, তারাও ব্যর্থ হয়েছে, কারণ 7 মাসে পারে নাই। ইউনূস সাহেব বলছে 7 দিনের মধ্যে আপনারা দাও, নাইলে আমরা সিদ্ধান্ত দিব। ওইদিকে রয়ে গেছে তাদের প্রতারণার অপবাদও তারা নিছে। আমি এটা অনেক জায়গায় বলছি, এখনও বলছি, প্রতারক সরকারের অধীনে নির্বাচন চাওয়াটা, যে নির্বাচনের দিন প্রতারণা করবে না তার কোনো গ্যারান্টি নেই। তারপর আমরা নির্বাচন চাচ্ছি, এটা আজিজ ভাই যেটা বলছেন একমত, কোনো কোশ্চেন নাই। ইউনূস সাহেব অবৈধভাবে থাকতেছে, তো আমরা তারা সরাই দিয়ে আমরাও যাইতে চাই। নির্বাচনের দিন প্রতারণা হবে কিভাবে? ওই যে যেহেতু বলছে যে তাদের নোট অফ ডিসেন্টগুলারে উইথড্র করে তারা যখন দেখাইছে যে কোনো নোট অফ ডিসেন্ট নাই, ওইখানে স্বাক্ষর হয়েছে, যেটা বিএনপি বলছে, তাহলে তো প্রতারণা করা হয়েছে। সুতরাং আপনি যে সরকার একটা দলের সাথে প্রতারণা করে, সেই দল ওই সরকার অধীনে নির্বাচন করলে যে প্রতারণা হবে না ওই দিন, তার তো কোনো গ্যারান্টি নেই, সেই অর্থে আমি বলছি। সুতরাং ওই হিসাব করলে এই সরকার ফুল স্টপ, অথর্ব সরকার, তার অধীনে নির্বাচন চাওয়া কার অধিকার নাই, মানে নির্বাচন চাওয়াই উচিত না। উপরন্তু আমি বলবো রাষ্ট্রের রাজনীতিবিদরা আমরা দেখলাম, ইউনূস সরকারও দেখলাম, নির্বাচন না রাজীব ভাই, নির্বাচন না চাইলে তাহলে কি এইভাবেই চলতে থাকবে? না না না, আমি তা বলছি না। আমি বলছি যে আমি তো নির্বাচনের পক্ষে, কিন্তু আমরা এই যে দাবি দেওয়া সবই তো রয়েছে, আপনি তো ক্লিন করতে পারেন না রে ভাই। আপনি তো নির্বাচনে যাবেন কেমনে? এই যে বসবে 16 তারিখ থেকে, তাকে উইথড্র করার জন্য যে কন্ডিশনগুলো আমি দিলাম, আপনি বলে দেন লেভেল প্লেইং ফিল্ড আছে। কে বলবে? আমরা বলি, আমি বলতে পারি, রাজনৈতিক দলরা বলুক না, এই দ্বারা প্রমাণিত যে লেভেল প্লেইং ফিল্ড আছে। কিন্তু তারা তো বলছে সরকার প্রতারক। আপনি লেভেল প্লেইং ফিল্ড তো নাই, কারণ সরকার প্রতারক, এস্টাবলিশড হয়েছে না। সব রাজনৈতিক দলই বলছে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই। লেভেল প্লেইং ফিল্ড যদি নাই, সব রাজনৈতিক দল বলে, তারপর আপনি নির্বাচনে যান কেমনে? আপনি জেনে শুনে সব রাজনৈতিক দল বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, তারপর আপনি নির্বাচনে যান। নির্বাচনের পূর্ব শর্ত কি? লেভেল প্লেইং ফিল্ড লাগবে না তো? ইফ ইট ইজ এডমিটেড বাই অল পলিটিক্যাল লিডার, তো আপনি আন্দোলন করেন না কেন? যারা করতেছে তাদেরকে আপনি বাধা দিবেন কি হিসাবে? সবশেষে যেটা আমি বলবো, রাষ্ট্রের দায়িত্বশীল এবং ক্ষমতাধর কিছু স্টেক হোল্ডার আছে, দায়িত্বশীল এবং ক্ষমতাধর স্টেক হোল্ডার। কেন বলছি আমি এই কথাটা? যে এইরকম সিচুয়েশনে
এই ক্ষমতাধর স্টেক হোল্ডার খুঁজি। এখন যদি বলেন ক্ষমতাধর আর্মি, তাকে দরকার আছে আমার, তাকে আমার দরকার আছে। কারণ এরকম ক্রাইসিস টাইমে ওই বন্যা দুর্গত যখন হয় সবই তো আর্মিরা গিয়ে করে, তো এরকম ক্রাইসিস টাইমে দরকার আছে। দরকার থাকলে সেই স্টেক হোল্ডাররা মিলে একটা জায়গায় যেতে হবে, জায়গায় গিয়ে আপনাকে এনশিওর করতে হবে। আর একটা ব্যাপার আপনাকে দেখতে হবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার পরও তার বিরুদ্ধে যখন এত কথা হচ্ছে, তার মানে কি, এই যে নির্বাচনে কিন্তু দুইটা খেলা হচ্ছে এখানে। একটা খেলা হইলেই যে নির্বাচন হলেই ইউনূস সাহেবের চলে যেতে হবে, এটা একটা প্রক্রিয়া। ইউনূস সাহেবের অপসারণ কিন্তু কে কে চায় সেটা বলছি। পতিত সরকার যে আছে তার যে শক্তিটা, সেই শক্তি কিন্তু ইউনূস সরকারের অপসারণ চায়, ডেফিনেটলি চায়। কারণ তার সরানোর পরে ইউনূস সাহেব বসছেন। আর হইল নির্বাচন করলে যারা ক্ষমতায় আসবে তারা নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, সুতরাং ইউনূস সাহেবের অপসারণ অটো হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আওয়ামী লীগের লকডাউন এবং ওই পতিত শক্তি, তারা ইউনূস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত মেনে নিতে পারতেছে কিনা। যদি ইউনূস সাহেবের কে অবস্থানটা ফেব্রুয়ারি পর্যন্ত ওই পতিত সরকার বা পতিত শক্তিটা মেনে নিতে পারে, তাইলে হয়তো নির্বাচনটা হতেও পারে। আর যদি ওই পতিত শক্তিটা ইউনূস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত স্টেইংটা অপছন্দ করে, তাহলে এই পরিস্থিতি যেটা বলছে খারাপ হচ্ছে, ককটেল ফুটতেছে, তার মাত্রা বাড়তেও পারে। জি, আশঙ্কার কথাই বললেন আপনি। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আজিজ ভাইকে দিয়ে শেষ করব। সম্প্রতি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের একটি বলেছেন যে বিএনপি বা জামায়াত চাইলে তাদের সঙ্গে জোট হতে পারে। দেখেন, আমি এখানে দুই দলের সঙ্গেই কিন্তু তারা যেতে রাজি, বিএনপির সঙ্গেও যেতে রাজি, জামায়াতের সঙ্গেও যেতে রাজি। আমার কথা হলো পলিটিক্সে কতগুলো জায়গায় কিন্তু ছাড় দিতে হবে। এখন ধরেন রাজ্জাকি ভাই জাতীয় পার্টির সম্পর্কে যেটা বলেছে, আমি তো মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম পাবেন না। সরকারের মন্ত্রী আছে, আবার অপোজিশনেও আছে। রাজনীতিটারে পলিউটেড করে ফেলছে, পলিউটেড করে ফেলছে। আপনার 14 দলের সবাই জেলে ঢুকাইছেন, জাতীয় পার্টি তো ওরা তো বইছে, ওদের চাইতেও আমি কমপ্লিমেন্ট দেই। আমরা দেখছি না আওয়ামী লীগ ক্ষমতায়, বিরোধী দল জাতীয় পার্টি, সেখান থেকে কয়েকজন মন্ত্রী, আবার এরশাদ ছিল প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এটা হয় না। তো এই জন্য আমি বলছি যে আবার জাতীয় পার্টির যে এখন পজিশন, তাকে নিয়ে তো ভোটেও খুব উপকার হবে না। ওই রংপুরের সামান্য হেডও আওয়ামী লীগ দল, সেটা না। হ্যাঁ, ঠিক আছে। আমার কথা হচ্ছে নীতিগত একবার, তাহলে 14 দলের সবাইকে বার করে দিক জেল থেকে। 14 দলের যে শরিক দলগুলি আছে তারা আর জাতীয় পার্টির ভিতরে পার্থক্য, আমি তো মনে করি জাতীয় পার্টি বেশি দোষারোপ। ওরা পৃথিবীর অভিনব একটা সিস্টেম বার করছে, সরকারেও থাকা যায়, বিরোধী দলেও থাকা যায়। সুতরাং তারা তো জাতীয় জামাত কেন নেবে, বিএনপি কেন নেবে, এগুলো কেন করবে? আমার বক্তব্য হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে ধরেন আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করুক এটার পক্ষে আমি না। রাজনৈতিকভাবে মোকাবেলা করে তাদের এলিয়েন্ট, মুসলিম লীগ ছিল না একবার বড়, নাই তো এখন নাই। আপনি ধরেন এই সরকার, রাজনীতিবিদরা যদি বুঝতো এবং এই সরকার যদি বুঝতো, এই সরকারের এই আখের গোছানো বা সরকারের বেশি দিন থাকার আকাঙ্ক্ষা না থাকতো, তাহলে 3 মাসের ভিতরে রাজনীতিভাবে বলছে না একটা সংসদ শেষ হলে 3 মাস মধ্যে নির্বাচন নেওয়া উচিত ছিল, তারপরেও আরো 3 মাস বাড়াতে নেওয়া উচিত ছিল। আপনার 3 মাস পরে যদি নির্বাচন দিত, এই ককটেল ফুটতো? এই আওয়ামী লীগ 5টা 10টা সেটি হয়নি কেন? এই প্রশ্ন তো নিতে পারে না, এটা বোঝে নাই। কে বোঝে? তখন হলো কিভাবে আমার ওই সরকারের আধিপত্য থাকতে হবে। রাজ্জাকি ভাই দুজনের কাছে আমার প্রশ্ন, আসলে তখন আসলে কে বোঝে নাই? বলছেন যে কেউ বোঝে নাই। এই সমস্যা তৈরি হবে। আমি বলি, আমার ধারণা বলছি, এটা আপনি সবশেষে অ্যাড করলে, আমার ধারণা যারা বলবে তারা ওই সময় সাহস পায়নি বলতে। না, আজিজ ভাই বলছে বোঝে নাই তখন। না, ওই যে বোঝে নাই মানে বোঝে নাই না, আমার ধারণা, আমি তো এটা অ্যাবসলিউট টার্মে বলতে পারবো না। যদি না বুঝে থাকে, ওনারটা ধরে নিলাম বুঝে নাই, যদি না বুঝে থাকে তাহলে সংবিধান সম্পর্কে তারা জাস্ট অজ্ঞ, নাহলে বুঝবেন না কেন? আপনার তামাশা নাকি? দেশ তো, এটা তো রাষ্ট্র, তামাশা না, গেল এক। আর যদি বুঝে থাকেন তাহলে ওই টার্মোয়েল সিজনে ভয় পাইছেন পরিষ্কার। তখন
আপনি প্রথম হইল বিপ্লবটাকে ধ্বংস করছেন, সুপরিকল্পিতভাবে বিপ্লবটাকে ধ্বংস করছে চুল পাকা রাজনীতিবিদরা, সুপরিকল্পিতভাবে প্ল্যান্ড ওয়েতে। চুল পাকা রাজনীতিবিদ তো আমরা সবাই দেখি, নতুন যারা আছে ওইটাই তারা বলছি। ছাড়া। না না, সব দলেরই আছে চুল আছে পাকা। তো, ওই এরা নষ্ট করছে। কারণ পাশে তখন টার্ময়েল সিচুয়েশন ছিল, এই ছাত্র জনতা তখন বলতে সাহস পায় নাই। এই জন্য আস্তে 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 তারা যাই না শুই না, সিচুয়েশন নর্মাল হয়েছে, মনে হচ্ছে ইলেকশন হইলেই ক্ষমতায় চলে যাব। জাস্ট বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল নাই, তারা আছে ক্ষমতার জন্য বিশ্বাসী, ক্ষমতায় বিশ্বাসী দল। সুতরাং যে কোনোভাবে ওই সময় বলতে পারে নাই ভয়ে, আর এখন ভয় ডর কেটে গেছে। সারফেসে দেখছেন এনসিপি বলতে কিছু নাই, সবাই বলে এইসব, ভয় কেটে গেছে, তাই যা মন চায় তাই বলছে। কিন্তু ইউনূস সাহেব যেখানে বসছে তারা টাচ করতে পারেনি, দিব্যি আরামে সমস্ত কোঅপারেশন ছাড়া 16 মাস কাটাইছে, আরও ফেব্রুয়ারি পর্যন্ত কাটাবে। এখন কাটানো যখন নিশ্চিত হয়ে যাইতেছে, তখন এই সমস্ত ঘটনাগুলো আগে বললাম, যে শক্তিটা পতিত শক্তি তারা ইউনূসের অপসারণ চায়, কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত চায় কিনা সেটা ইম্পর্টেন্ট। আর যারা নির্বাচনকে ক্ষমতায় যাবে চুপচাপ রয়েছে, আন্দোলন যদি নির্বাচন ভেঙে যায় আমি তো খবর নাই, আমি তো ক্ষমতায় যেতে পারবো না। সুতরাং ধরে ধরে বসে আছে, ঘাপটি মেরে বসে থাকা বলে এটাকে। দিস ইজ নট পলিটিক্স। আমার বক্তব্য হচ্ছে, শেষ আমি করতে হবে। শেষ লাইন, জি, খুব- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদেশ থেকে ডেকে নিয়ে আসছে। তাকে মনে করছে এটা জাতির সবচেয়ে সারা বিশ্বের বিখ্যাত লোক এবং জাতির সম্পদ। আমিও ঠিক একই বোকামি করছি। আমি ইউনূসের পক্ষে টকশো করছি, তার পক্ষে কালবেলায় লিখছি, তারপর লেখার ডকুমেন্ট আছে, লিখছি। এই বেচারা একটা জাতীয় সম্পদ, তাকে ব্যবহার করা যেত। এখন তারা তো ইউনিট সরকার বসায় দিয়েছে, এ তো কথা কয় না, কাম করে, কথা কয় না। আজিজ ভাই, শেষ করতে হচ্ছে। আজকে আমাকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।